যারা আমার ভিডিও দেখছেন এবং আমার কথা শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে যে বিষয়ে আলাপ করব সেটা হলো ইলেকশন, নির্বাচন। নির্বাচন বাংলাদেশের জন্য, বাংলাদেশের সকল নাগরিকের জন্য এবং বাংলাদেশের রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা সবার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অনেকের জন্য সব কিছু এবং অনেক বড় প্রাপ্তির বিষয়। অনেকের জন্য অনেকে সব কিছু হারায়, অনেকের জন্য তার উল্টো। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এই 50 বছরে, স্বাধীনতার পরবর্তী 50 বছরেও আমরা এখনও একটা সঠিক এবং সর্বোত্তম ইলেকশন প্রসেস গড়ে তুলতে পারি নাই। এটা খুবই দুঃখজনক বিষয়। এই উদ্দেশ্যেই আমার আজকের ভিডিওটা এবং এই প্রশ্নটা, মানে কী জন্য পৃথিবীতে এই ব্যবস্থা অনেক দেশে আছে। আমি সুইডেনের উদাহরণ দিব। সুইডেনে আছে, অনেক দিন ধরে আছে এবং এটা একটা চমৎকার সিস্টেম। তো এই চমৎকার ব্যবস্থাটা আমরা কেন এখনও প্রয়োগ করতে পারিনি বা আমরা মেনে নিতে পারিনি, এটাই আমার প্রশ্ন। তো ব্যবস্থাটা সম্পর্কে আমি বলবো। তো এই প্রশ্নটা মানে শুরু থেকে আমার মধ্যে সব সময় ছিল। তো এখন এমন একটা সময়ে কথাটা আমরা আলাপ করছি যে খুব শীঘ্রই বাংলাদেশে নির্বাচন, আবার সুইডেনেও খুব কয়েক মাস পরেই নির্বাচন। তো নির্বাচনের চিঠিটা, মানে এখানে ভোট দেওয়ার যে চিঠি, সেটা পাওয়ার পরেই এই চিঠিটা এসেছে একজন ভোটারের নামে। তো এই চিঠিটা দেখে আসলে আমি এই চান্সটা নিয়েছি যে এতদিন ধরে আমার মনের মধ্যে যে কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেনটা এখন আমি বলে ফেলব। বাংলাদেশের নির্বাচনে খুবই দুঃখের বিষয়, বাংলাদেশের মানুষ খুবই সহজ সরল, খুবই অনেস্ট এবং অনেক ক্ষেত্রেই খুবই অসহায়। তো বাংলাদেশের এই সহজ সরল মানুষ এখনো পর্যন্ত সঠিক নির্বাচনের সুফল পায় নাই। এটা কেন? কারণ একটা নির্বাচন যদি সঠিক হয়, একটা নির্বাচন যত সঠিক হবে, যত প্রপার হবে এবং যত জনগণের পছন্দের লোক নির্বাচিত হবে, তত দেশের জন্য তত মঙ্গল হবে। তো যেহেতু আমাদের প্রসেসটাই ভালো লোককে নির্বাচন করতে পারছে না, সেহেতু আমাদের দেশও ভালো হতে পারছে না, জনগণও ভালো ফল পাচ্ছে না। তো এই 50 বছরে যদি ভালো ফল যদি আমরা পেতাম, ভালো সিস্টেম যদি আমাদের থাকতো, তাহলে 50 বছরে আমরা 50 গুণ উন্নত হতে পারতাম। কিন্তু সেটা আমরা পারিনি, বরঞ্চ উল্টা হয়েছে হয়তোবা। বাংলাদেশের নির্বাচনে জনগণ সবসময় হারে, আর রাজনৈতিক নেতা, রাজনৈতিক দলরা তারা সবসময় জিতে। কেন জিতে? কারণ প্রতিটা নির্বাচনে তো সরকার আসবেই, যেই আসুক, বা রাজনৈতিক দলরা তারা ক্ষমতায় আসবেন, রাজনৈতিক নেতারা ক্ষমতায় আসবেন, যেই আসুক। সো রাজনৈতিক নেতা অথবা দল, তাদের জন্য তারা জিতবেই, তারা ক্ষমতায় আসবে, জিতবে, যেই হোক। কিন্তু জনগণ এমন একটা দুর্ভাগা দল যে প্রত্যেক দলই প্রত্যেক নির্বাচনের সময় সবাই অনেক প্রমিস করে, সবাইকে অনেক ভোলাপালা গল্প শোনায়, কিন্তু শেষ পর্যন্ত জনগণের ভাগ্যে আসলে সেই প্রতিশ্রুতি কখনো পরিপূর্ণভাবে ফলেনি। তো যাই হোক, তারপরেও বাংলাদেশ একটা গরিব দেশ এবং অনেক জনগণ, অনেক মানুষ, ছোট্ট একটা দেশে অনেক মানুষ। সো প্রত্যেকটা সরকারকেই এর যে বোঝা, এটা বইতে হয়, এটা অনস্বীকার্য। তারপরেও এর মধ্যে থেকেও বাংলাদেশ অনেক উন্নতি করেছে, সেজন্য অবশ্যই
আমরা গর্বিত। তো আজকে সুইডেনের একটা সিস্টেম নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা হলো সুইডেনের প্রত্যেকটা ভোটার তার পোস্ট অ্যাড্রেসে এরকম একটা চিঠি পায়। এটা সুইডিশ নির্বাচন কমিশন থেকে চিঠিটা পাঠানো হয় এবং চিঠিটা খুললে দেখতে এরকম। এটা নিরপেক্ষ এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা ভোটারকে এরকম একটা চিঠি পাঠানো হয়। চিঠিটার মধ্যে দেখতে এরকম। চিঠির মধ্যে কি আছে আমি পড়ে শোনাই। প্রথমে লেখা আছে যে এটা একটা নির্বাচনের, এটাকে বাংলায় বললে বলা হবে নির্বাচনী ব্যালট অথবা নির্বাচনের ইনফরমেশন কার্ড, নির্বাচনী কার্ড। এখানে বলা আছে যে 11 সেপ্টেম্বর 2022 তোমার ভোট দেওয়ার অধিকার আছে। আর সুইডেনে 3টা নির্বাচন একসাথে হয় একই দিনে। জাতীয় নির্বাচন, আর একটা হলো আমাদের দেশের যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন, আর একটা হলো উপজেলা নির্বাচনের সাথে তুলনা করা যেতে পারে। এ ধরনের 3টা নির্বাচন এখানে একসাথে একই দিনে হয়। তো এই 3টা নির্বাচন বাংলাদেশে যদি একসাথে একই দিনে হতো তাহলে কি কি সুফল আমরা পেতাম। জাস্ট সংক্ষেপে এই বিষয়টা আলাপ করি। সেটা হলো যে একটা নির্বাচন করতে যদি 100 কোটি টাকা খরচ হয় তাহলে 3টা নির্বাচন, জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন আর ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই 3টা নির্বাচন যদি 3বারে হয়, 3 দিনে বা 3বারে, তাহলে 300 কোটি টাকা খরচ হবে। আর একসাথে করলে এই 3টা নির্বাচনের যেই পিরিয়ডটা এটা যদি একই টাইমে হয় তাহলে অনেক কিছুই আছে, প্রশাসনিক অনেক কাজকর্ম আরও সহজে হতে পারে। তো আমরা সেটা কখনো করিনি, কারণ আমরা আমাদের ভালো আসলে কতটুকু বুঝি আমি খুবই শঙ্কিত সে ব্যাপারে। তো কারণ কে বেশি টাকা খরচ করতে চায়? 3 নির্বাচনের জন্য 3 গুণ বেশি টাকা খরচ করবে এত বড় একটা গরিব দেশে? এটা আমার মাথায় ঢোকে না। আর এই 3টা নির্বাচনকে একসাথে করাটা এত কঠিন কিছুই না, কারণ একটা লোক একটা ব্যালটে সিল মারতে 10 সেকেন্ড সময় লাগলে 3টা ব্যালটে সিল মারতে 30 সেকেন্ড সময় লাগবে। সো এখানে আমার মনে হয় না যে এত বেশি ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে। তো যাই হোক, সুইডেনে 3টা নির্বাচন একসাথে হয়। এখানে প্রথমে এই 3টা নির্বাচনের নাম এবং এদের ডিটেলস লেখা আছে। আর এখানে লেখা আছে যে কোন কেন্দ্রে নির্বাচনটা হবে, কত তারিখে, কয়টা থেকে কয়টা খোলা আছে, এগুলো দেয়া আছে। তারপর এখানে দেয়া আছে যে কোনো হেল্প যদি দরকার হয়, কোনো ফার্দার কোয়েশ্চেন যদি থাকে, তাহলে এখানে ওয়েবসাইটগুলোর নাম আছে, টেলিফোন নাম্বার দেওয়া আছে, এগুলো জায়গায় টেলিফোন করা যেতে পারে, খোঁজখবর নেওয়া যেতে পারে। আরও কিছু রুলস রেগুলেশন লেখা আছে এবং নির্বাচনী কেন্দ্রগুলোতে যখন কেউ ভোট দিতে যাবে তাকে অবশ্যই ভ্যালিড আইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে, এরকম ইনফরমেশন দেওয়া আছে। আর আপনার আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেমন এখানে 11 সেপ্টেম্বর 2022 এখানে নির্বাচনী দিন, কিন্তু এখানে 24 আগস্ট থেকে ভোট নেওয়া শুরু হবে। তো এটা একটা খুব মজার বিষয় যে বাংলাদেশে তো এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে একদিনে, জাস্ট সকাল থেকে সন্ধ্যার মধ্যে একদিনেই একটা নির্বাচন। আর এখানে 24 আগস্ট থেকে ভোট নেওয়া শুরু হবে 2022 জাতীয় নির্বাচনের জন্য। তো এটা 11 সেপ্টেম্বর হল লাস্ট ইলেকশন ডে, এই দিন পর্যন্ত। তো এটা কিভাবে হয়? তো এটা আপনার জনগণের সুযোগ সুবিধার কথা চিন্তা করে, যে একই দিনে কোটি কোটি মানুষের একসাথে নির্দিষ্ট জায়গায় সমাগম হওয়া, এটা অবশ্যই অনেক কঠিন, অনেক কষ্টের, অনেক খরচেরও ব্যাপার, অনেক সমস্যা হতে পারে। তো এই জন্য যদি ভাগ করে দেওয়া হয় তাহলে, বা বেশ কিছুদিন সময় দেওয়া হয়, তাহলে অবশ্যই এটা সবার জন্য ভালো। তো এখানে চুরির কোনো অবকাশ নেই, কারণ সুইডেনে প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার একটা আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি হয়। আর এটা
অবশ্যই সে যেখানে জন্মগ্রহণ করুক, হাসপাতালে জন্মগ্রহণ করুক অথবা বাসায় জন্মগ্রহণ করুক, তাকে আসলে এ নাম্বারটা নিতেই হবে। বাংলাদেশে যেমন সবাই এনআইডি কার্ড চালু করার পরে সবাই কিন্তু নিজ দায়িত্বে, নিজের স্বতঃস্ফূর্তভাবে নিজের প্রয়োজনেই এনআইডি কার্ড করে নিচ্ছে এবং কালেকশন করছে বা চেষ্টা করছে করার জন্য। তো এরকম এখানেও কেউ মিস করে না যে একটা শিশু জন্মগ্রহণ করলেই সে তার পপুলেশন রেজিস্ট্রেশন করানো এবং তার একটা ন্যাশনাল আইডি নাম্বার সে জন্মের পর থেকে পাচ্ছে। তো যেহেতু সেটা জন্মের পর থেকে পাচ্ছে, সেহেতু আর বাকি জীবনে আর কখনই তার ফার্দার রেজিস্ট্রেশনের কোনো কিছুর দরকার পড়ছে না, কারণ সে জন্মের সাথে সাথেই সে খাতার মধ্যে রেজিস্টার্ড এবং কম্পিউটারে রেজিস্টার্ড। সো সে তার কখন কত সালে কত বয়স হবে, কত সালে তার ভোট দেওয়ার হবে, সেটা কম্পিউটারে আপনাকে সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছে। তো নতুন করে আপনার বারবার গণনা করার দরকার হচ্ছে না এবং ভোটার শুমারি, আদমশুমারি কোনো শুমারি করার দরকার হচ্ছে না বেসিক্যালি। তো বছর 2-3 বছর পর পর শত শত কোটি টাকা কিন্তু বেঁচে যাচ্ছে। তো এই জন্য আর এখানে যেহেতু ট্রান্সপারেন্ট সব কিছু এবং দায়বদ্ধতা আছে সবার কাছে সবার, তো এই জন্য একটা ভোট কেন্দ্রে যখন একটা লোক যায়, পাশাপাশি 3-4 জন লোক থাকে, প্রিসাইডিং অফিসার, ভোট বিভিন্ন ধরনের সাহায্য করার জন্য। তাদের সামনে একটা লোক তার আইডি কার্ড নিয়ে যাবে, যে সে ব্যালট পেপার নিয়ে একটা জায়গা আছে, সিকিউর জায়গা, ঢাকা, কেউ দেখতে পাবে না। তো ওখানে আপনি আপনার মতো ব্যালটে টিক দিয়ে আপনি একটা খামের মধ্যে ভরে তারপর অফিসারের কাছে দেবেন। অফিসার ওইটা দেখবে যে খামের মধ্যে কোনো কাগজ আছে কি না, দেখে সে খাতার মধ্যে সিগনেচার করবে, অফিসার সিগনেচার করবে এবং আপনার আইডি কার্ড দিয়ে দেখে আপনার আইডি কার্ডের নাম্বার লিখে সে সাইন করে তারপর ওটা ব্যালট বাক্সে ফেলবে। তো একজনের জন্য এই জন্য একবারই, কারণ একজনের ভোট যদি একবার হয়ে যায়, সেটা কম্পিউটারে সারা দেশেই সেটা সিস্টেমে জেনে যাচ্ছে। সো আরেকজন যে ওইটা করবে, ওই একই নামে যে ভোট দেবে, সেটা সম্ভব হচ্ছে না। এটা একটা বড় বিষয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টার জন্য এবং যেই চমকপ্রদ ব্যাপারটার জন্য আমি আজকের ভিডিওটা করছি, আমি আশা করি বাংলাদেশের নির্বাচনী সিস্টেমের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ছোট্ট একটা সিদ্ধান্ত সারা বাংলাদেশের ভাগ্য বছরের মধ্যে পরিবর্তন করে দিতে পারে, আমি গ্যারান্টি দিতে পারি। সেটা হলো, আমি একটা কার্ড দেখাবো। এটা একটা ব্যালট পেপার। এটা একটা নির্দিষ্ট দলের একটা ব্যালট পেপার। ফর এক্সাম্পল, এখানে দলের নাম লেখা আছে এবং তাদের লোগো আছে। এটা জাতীয় নির্বাচনের ব্যালট পেপার। এখানে এই দলের একই নির্বাচনে একই সিট থেকে এই দলের টোটাল 21 জন লোক নির্বাচন করছে। তার মানে হলো, মনে করুন ঢাকা 2 আসনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে 21 জন লোক নির্বাচন করছে, ফাইট করছে। তো এর মধ্যে এই 21 জন লোক, তাদের নাম, তাদের বয়স এবং তাদের পেশা এটা লেখা আছে। এবং এই 21 জনের মধ্যে আওয়ামী লীগকে যারা ভোট দিবে, তারা এই 21 জনের মধ্য থেকে যে কোনো একজনকে ভোট দেবে। আর ওই কেন্দ্রের আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে যে সবচেয়ে বেশি ভোট পাবেন, সে আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয়ী হবেন। তো একই দলের, একই সিটে, একই দলের একাধিক প্রার্থী, এটাই হলো সবচেয়ে বড় ম্যাজিক্যাল বিষয়, এই ছোট্ট একটা সিস্টেম। তো এইটা কিভাবে একটা সিস্টেমকে মানে বেস্ট রেজাল্ট দিতে পারে, সেটা হলো, আমরা যখন ভোট দিতে যাই তখন আমাদের দলকে সিলেক্ট করতে হয় অথবা ব্যক্তিকে সিলেক্ট করতে হয়। দলকে সিলেক্ট করতে গেলে দেখা যাচ্ছে যে যেই ব্যক্তি দল থেকে নির্বাচন করছে,
তাকে অনেকেই পছন্দ করছে না বা আমি পছন্দ করছি না। আমাকে বাধ্য হয়ে কী করতে হয়? আমি যদি দলের কথা চিন্তা করি, আমাকে বাধ্য হয়ে একজন আমার অপছন্দের লোককে ভোট দিয়ে আসতে হচ্ছে। আমি যদি খুবই অনেস্ট হই, আমি হয়তো ভোট দিতে যাব না, যে কোনো একটা করতে হবে। কিন্তু আপনি দেখুন যে আমার দল থেকে বা যে কোনো দল থেকে যদি একাধিক প্রার্থী, মিনিমাম 5 জন, মিনিমাম 10 জন বা একাধিক প্রার্থী যদি নির্বাচন করে একই আসনে, তাহলে আমরা যদি ধরি 5 জন প্রার্থী নির্বাচন করছে, তাহলে 5 জনের মধ্যে মানে মিনিমাম কেউ না কেউ তুলনামূলকভাবে একটু না একটু হলেও ভালো হবে। মানে সবসময় যে খারাপ লোক বা অত্যাচারী লোক সেই নির্বাচন করছে সেটা না। সে করলেও ভালো লোকও সাথে সাথে তারের সাথে একই সাথে নির্বাচন করতে পারছে। সো তখন আমি স্বাধীন, আমি মুক্তভাবে মুক্ত মনে আমার ভালো লোককে আমি ভোট দিয়ে আসবো। আমার দলও রইল, আমার ভালো লোকও আমি পেলাম, আর দলও কিন্তু ভালো লোক চিনে গেল। কারণ আপনি যদি একজনকে সিলেক্ট করেন, দল যদি সিলেক্ট করে দেয় কাউকে, কারণ দল আসলে সিলেকশনটা কিন্তু জনগণের করা উচিত, আর আমাদের দেশে দল সিলেক্ট করে দিচ্ছে যে তুমি ওকে ভোট দাও। এটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। তো এনিওয়ে, আর একটা বিষয়, এটা যদিও খুবই হালকা একটা বিষয়, এটা জোক হিসেবে ধরতে পারেন। সেটা হলো যে আমরা শুনি যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, নির্বাচনে সিট নেওয়ার জন্য বিশেষ করে নতুন যারা, তারা অনেক টাকা পয়সা খরচ করেন। এমনকি দলের যেই দলকে অনেক টাকা পয়সা দেন। তো এই ক্ষেত্রে যদি একটা নির্বাচনী কেন্দ্র থেকে একটা দল থেকে যদি একজন ক্যান্ডিডেট নির্বাচন করে, তাহলে আমরা ধরলাম যে সে 1 কোটি টাকা খরচ করলো বা দিল। তো সেই ক্ষেত্রে যদি 10 জন নির্বাচন করে, তো অন্তত 10 কোটি বা 5 কোটি খরচ হবে বা খরচ করবে দলের জন্য, তাহলে দলের ইনকামও কিন্তু বাড়বে, অনেক অনেক গুণ বাড়বে। তো এটা কিন্তু দলের জন্য অনেক ভালো, রিয়েলি রিয়েলি ভালো। অনেক ইনকাম হবে এবং দলও এস্টাবলিশড হবে, আবার জনগণের স্বার্থও পূর্ণ হবে। তো এই সিস্টেমটা আমি আবারও বলি যে একটা নির্বাচনী আসনে একই দলের একাধিক প্রার্থীর নির্বাচন করার সুযোগ, এটা যদি থাকে, তাহলে জনগণের জন্য সঠিক প্রার্থী খোঁজা খুবই সহজ হবে এবং সেটা নির্বাচনকে সবচেয়ে বেস্ট রেজাল্ট দেবে। এই সিস্টেম সুইডেনে আছে বহুদিন ধরে। সুইডেনে বাংলাদেশের এম্বাসি আছে, তো এটা অনেক দিন ধরে আছে, নতুন না। তো আমার প্রশ্ন হলো যে সুইডেনে এত সুন্দর একটা সিস্টেম, যেটা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজনীয়, এবং আমাদের দেশে যদি আমরা এই সিস্টেম অ্যাপ্লাই করতে পারি, এই সিম্পল একটা সিস্টেম যেটা রাজনৈতিক দলের জন্য ভালো, তাদের অনেক ইনকাম হবে, আবার জনগণের জন্য ফার 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 বেটার। তো এই জিনিস কেন আমরা করছি না? আর আমাদের এই পর্যন্ত যারা এই বাংলাদেশ এম্বাসিতে, সুইডেনে বাংলাদেশি এম্বাসিতে যারা এসেছে, কাজ করেছে, বা যারা অ্যাম্বাসেডর ছিলেন, তো তারা কি করেছেন? তারা কি পরামর্শগুলো দিয়েছেন সরকারকে বা রাজনৈতিক দলগুলোকে, বা এটাকে কোনোভাবে কি কোথাও হাইলাইট করার চেষ্টা করেছেন? বা আমি আপনাদেরই প্রশ্ন করছি যে এই পর্যন্ত কি আপনারা কোথাও শুনেছেন যে কোনো দূতাবাসের কেউ অথবা আমলা অথবা প্রশাসনের কেউ এই বিষয়টা জেনে সরকারকে বা জনগণকে বা কোনো রাজনৈতিক দলের নেতা কেউ এরকম একটা বিষয় মানে দীর্ঘদিন ধরে আলাপ করে মানুষকে মোটিভেট করার চেষ্টা করেছে? করেনি, আমি শুনি নাই কোথাও। অথচ মজার বিষয় হলো যেটা সুইডেনে বহাল তবিয়তে হচ্ছে অনেক, মানে আমি জানি না কত বছর, কিন্তু মিনিমাম 1 শতক ধরে হচ্ছে বা 2, 4, 50 বছর ধরে হচ্ছে। অথচ আমরা এই ভালো জিনিসটাকে নিতে পারছি না, চিনছি না, নিচ্ছি না।
সুইডেনে বাই দ্য ওয়ে 349 সিটস সুইডেনে জাতীয় নির্বাচনে। তো এবার 11 তারিখে নির্বাচন হবে। এখানে নির্বাচনটা খুবই 99.9% ট্রান্সপারেন্ট এবং পারফেক্ট হয়। তা আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম, কিন্তু আমার এই বিষয়টা, এই মোক্ষম সময়, সামনে জাতীয় নির্বাচন বাংলাদেশেও, এই সময় আমি এই আলোচনা এই জন্যই করলাম যদি যেন আমাদের দেশের জনগণ এর সুফল পেতে পারে। আর আমি আশা করব যে এই জাতীয় নির্বাচনই যেন সরকারি বিষয় অন্তত বিবেচনায় রাখে এবং এই জাতীয় নির্বাচনই যেন আমাদের জনগণ এই সিস্টেমে ভোট দিতে পারে। তাহলে আমরা অনেক অনেক এগিয়ে যাব এবং অনেক পিছিয়ে আমরা যে এতদিন ছিলাম বা অনেক পিছিয়ে পড়েছিলাম বিভিন্নভাবে, তো আমরা সেগুলো কভার করতে পারবো আশা করি। আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য এটা খুবই দরকার এবং এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা অ্যাপ্লাই করা দরকার। আমি আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাই আমার এই প্যাচাল শোনার জন্য। আর সবাইকে শুভেচ্ছা। আর অবশ্যই সবাই মন্তব্য করবেন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব সময় বের করে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।